আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন, আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে, এটা একটা ডিফারেন্ট, মানে কখনো কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধে আপনার হ্যাঁ, যুদ্ধ করতে হয়েছে। আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক, কে আপনার লোক না, এখানে কে মানে কে বন্ধু কে কে শত্রু বন্ধু কিচ্ছু সে জানি না। জানা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি এলাকার উন্নয়নের কথা বলতেছেন, একটা এমপির কাজ কি আসলে এলাকার উন্নয়ন করা? মানে না, আমি, হ্যাঁ, না তাহলে খালেদ ভাই। তাহলে আপনি আপনি ওই পথেই কেন, মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা হুম রিফর্ম না হওয়া পর্যন্ত হুম আমার আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না। ওকে ধরুন, ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব। হুম এটা আমার কাজ হোক আর না হোক, হুম প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হুম হয়েছে। হুম ল মেকিং, পলিসি মেকিং, হুম এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব, হুম দিয়ে হয়তো আমাকে ডাবল হুম দৌড়াতে হবে, হুম দুই দ্বিগুণ হয়তো হুম দূরত্ব অতিক্রম করতে হবে, হুম কিন্তু আমি দুটোই করব, কারণ ওটা আমার রিয়েল কাজ। হুম আমার পলিসি মেকিং অ্যান্ড ল হুম মেকিং এ হুম অবদান রাখা, সেটা যেমন আমি করব, একই সঙ্গে আমার এলাকার মানুষ, এরা হুম আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, হুম এদের জন্য আমার করতে হবে। আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই, আমাদের দুটো দুটো ইউনিয়ন, বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের হুম গ্রামগুলো, হুম জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, পরমান্দপুর, ওই দিক হুম দিয়ে রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউর, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই এগুলি কি মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো, ওরা আহ, মোটর সাইকেলে চলে। আপনার কাছে কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা, যেই জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় একটা 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 সম্পদশালী জেলা হিসাবে আমরা জানি, এই জেলাটার মধ্যে মানে এইটা এত পিছিয়ে থাকার কারণ কি? মানে এটা কি যোগাযোগের নাকি ভুল 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 এমপি, আমি বলে একদম পেয়ে? খোলামেলা বলি। আচ্ছা। বাংলাদেশের জন্মের পর হুম 73 সালে আমার বাবা নির্বাচন করেন, হুম জেতেন, হুম বেসরকারিভাবে জয়ী হওয়ার পর পরে তাকে পরাজিত করা হয়। তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে হুম এই কনস্টিটুয়েন্সিটা চলে যায়, এবং উনি সরকারে ছিলেন 3 দফা। হুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় ছিলেন, বেগম মন্ত্রীও খালেদা জিয়ার ছিলেন, সময় ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রীও ছিলেন। কোনো কাজ উনি করেন নাই। আচ্ছা। আমি একদম মানে খোলামেলায় বলি, দুঃখ হুম লাগে বলতে, করেন নাই। তারপরে চলে গেল জোটের হাতে, ফজলুল হক আমিনী হুম সাহেবের হাতে, হুম করেন নাই। তারপরে গেল জিয়াউল হক মৃধা, সেটাও জোট। মানে আওয়ামী লীগ এবং বিএনপির হুম নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার। হুম উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে আরো মারাই গেলেন। হুম। তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। আহ, কিন্তু সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের যে জাল, সেটার মধ্যেও এই জায়গায় আসে কখনো নাই, পড়ে? আসে নাই, কারণ 15-17 বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল, এবং আমরা সবসময় মনে করতো যে এরা তো আমাদেরকে ভোট দেয় না, হুম এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা, হুম এদেরকে এত উন্নয়নের কি আছে। আমি তো খুলনা গেছি হুম। কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে, হ্যাঁ, আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী। রাজশাহী, হুম আল্লাহ, দেখার মতো খালেদ ভাই। হুম আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি, হুম। আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। কিন্তু আনবিলিভেবল, মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা, থাকার কথা, কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে, আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে যে আপনাকে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হইতে পারে, বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক। এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন? এগুলি আপনি কিভাবে ভাবতেছেন আসলে? আমি কিছুই পাই নাই। আচ্ছা। ইলেকশনের আগে পেয়েছি, আচ্ছা, ইলেকশনের পরে আর আমি ইলেকশনের আগে, না, জানি ইলেকশনের না। পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত। তো আহ, যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছে যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা, সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাতে ইসলামী এনসিপি জোট, সেইটাও আপনি না, আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা, যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে, মানে আপনি কি সবকিছু, মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন আহ,
মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে। জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণার রাজনীতি, বিএনপি যেটা রাষ্ট্রপতি জিয়া মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সেই রকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি? মানে এটাকে রুমিন আপনি ঠিক করছেন, ফারহানার রাজনীতি করব। সেইটা কিরকম, সেটা কি আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা। জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, হুম। এটা তো আমার পরিচয়। হুম হুম এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। হুম আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক। দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে। কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটুয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে। আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই 15 মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন, সামাজিক মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সামনাসামনি আক্রান্ত হয়েছেন, আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য, আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে। আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হয়েছেন। এটা কিন্তু একদম যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন, কোন নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনে অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায়, নাকি সোশ্যাল মিডিয়া দেখলে এরকম মনে হয়? এটা মনে হয়। হ্যাঁ। এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি আমি, যে আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সব জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, কিন্তু বলে না। সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা, ফারহানা, আমি জানি না আপনি কতটুকু বলতে পারবেন, আপনি এই যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া, আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে, যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়, মানে উনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়, এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই যে মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না, না, এরকম বলে নাই? একদম না, শিওর বলে নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না 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 না, একদম না খালেদ মানে ভাই, আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই, কেউ বলে নাই। খালেদ ভাই, আমরা না আসলে ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা মনে করি ওইটা রিয়েল। না না খালেদ ভাই, বট আইডির রাজত্ব ফেসবুকে। আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, অনেক স্বচ্ছ এবং অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে মানে উনি আপনাকে, আপনি উনাকে কি করে ডিল করলেন, বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে ভাই এবার ভোটটা আমাকে দিয়েন, একটু চেষ্টা করি, 5 বছর, না পারলে আর আসবো না আপনাদের কাছে। দিয়েছে তার প্রমাণ তো। 17,000 ভোট পেয়েছেন আপনি।
না 1,17,18,000 1,18,000 ভোট পেয়েছেন আপনি, 46,000 মানে কত 24,000 ভোটের ব্যবধানে জিতেছেন, 38,000 38,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আমার 1,18,000 আপনি ভোট পেয়েছেন, কিন্তু এটা একটা, কিন্তু আপনি কিন্তু একটা মানে কি বলে যে একটা গবেষণার, কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে, তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এটা মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক, যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্নাহ ভোটে দাঁড়াইছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে, আর ওইদিকে দাঁড়াইছিলেন হচ্ছে আইয়ুব খান, তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই, আর ফাতেমা জিন্নাহর মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ, আমি তো টিপ দেই সবসময়, হ্যাঁ। তো এলাকাতেও দেই। হ্যাঁ, তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে, তো ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে, আম্মা পা ছাড়বো না। বলছি কি হয়েছে বল, কি কিছু করছিস তুই? না কিছু করি নাই। তো বল না, তুই কি বল না। আম্মা টিপটা দিয়ে বাইরে হইন না। তারপরে তা আমি বলছি বাবা আমি এইটাই বাবা, হ্যাঁ, আমাকে এইভাবেই নিতে দে। হ্যাঁ, মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে। আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম কি দিলাম না, এইটা যেন মানুষের মানে প্রথমে মাথায় না আসে। আমার কাজটা করতে দে তুই, দেখ মানুষ দিবে। সে তো আর আমার পাছায় না, আম্মা আপনি হাইরা দেবেন, আম্মা আপনি দিয়েন না, আম্মা আপনি দিয়েন না। কি হলো? হ্যাঁ। মানুষ তো তাকালো না, মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার কি মনে হয় যে আমাদের মেয়েরা কি মানে আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে হবে। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন আশাবাদী না আপনাকে বলে শেষ করি। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, এটা তাদের দলের পলিসি না। যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না, সেই অ্যাসপিরেশন আশা আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্সের কথা বলবেন, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা সাদা চোখের মুনাফেকি। এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আচ্ছা, এই প্রশ্নের একটা লেজও করি আর কি, সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা মানে এই এত ফাইট এত কিছু আর করতে হবে না। তারা দুই একটা ভালো কাজও করছে, ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে, কিন্তু এমন অনেক কিছু করছে বা এলাও করছে যেটা আসলে চিন্তাও করা যায় না। মানে এইটা উনি কেমনে অ্যালাউ করলেন, ডক্টর ইউনূস বা তার সরকার এটা কেমনে অ্যালাউ করলো, কিসের জন্য? মানে দেখেন আপনি বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে, ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে। ওদের কি হয়েছিল? উপদেষ্টা তারা ভোট দিতে যাবে না, ওদের কেন এত পপুলিস্ট হইতে হইলো? আমরা যত সহজে আজকে বলে ফেলছি ওরা ভোট দিতে যাবে না, এটা কি শুরু থেকে তাদের মাথায় ছিল কি না এটা কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট অ্যাজিউম করছি যে ওরা মুখে অনেকবার বলছেন, আমরা মুখের কথা বিশ্বাস করব না। যাই বলুক, আচ্ছা মুখে তো আরো অনেক কথাই বলছে। হ্যাঁ, তো ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা জানি না, কারণ আমরা 10 বছর 5 বছর চিরজীবন এগুলো শুনেছি। দুই হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স কাউন্টার ফোর্স হয়তো থাকে। আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না, আমার সারা জীবনে বিরোধী দলের রাস্তা দিয়ে এইবারও তাই। আচ্ছা, তো এখন ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভেতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না। 3 হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার, তাদের সুবিধা মতো যখন তখন মাঠে নামানোর জন্য, যেভাবে ইচ্ছা ব্যবহার করার জন্য। বেঁচে ফারনা, আমাদের আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি একটা মানে আপনাকে একটু 30 সেকেন্ড একটু বলতে বলি। সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন, মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স 20-22-এর মধ্যে,
যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে, তাদের জন্য আপনি আসলে কি বলবেন? মানে কোনো, মানে আপনি যদি বলেন আরকি 30-40 সেকেন্ড 50 সেকেন্ড একটু যখনই বললেন। যে মানে আমি বাংলাদেশটা নিয়ে কি তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে? বাংলাদেশটা কি আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে? নাকি তাদের আসলে, তাদের জন্য আপনি কি বলবেন? আমি এটুকুই বলব, যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার প্রথম স্টেপটা তাকেই নিতে হবে। আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে এটার জন্য যেন সে অপেক্ষা না করে। হুম, তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হুম, হবে আমি কি চাই, এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু হুম, ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে। আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই। হুম, নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন এবং নিজের যোগ্যতার উপরে আস্থা রাখেন প্লিজ। অন্য কোনো শর্টকাটে যাবেন না, হুম, কারণ শর্টকাটে হয়তো আপাত একটা কিছু হচ্ছে, হুম, এটা কখনোই আপনাকে একটা সিমেন্টেড ইয়ে দেবে না, প্ল্যাটফর্ম দেবে না। আপনাকে যদি একটা স্থায়ী প্ল্যাটফর্ম করতে হয়, আপনি লম্বা পথটা নেন, কিন্তু পরিশ্রমের পথটা নেন, শর্টকাটে কখনো যাবেন না। আ আম